স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে রয়েছি আমি সুরভি আলম তরণী। রবি থেকে বৃহস্পতি বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। প্রজনন বাড়াতে নিশ্চিন্তে পদ্মা, মেঘনা সহ দেশের 6 অভয়াশ্রমের সবকটিতে 5টিতে ইলিশ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। 30 এপ্রিল মধ্যরাত পর্যন্ত জাটকা সহ সব ধরনের মাছ শিকার, মজুদ ও বিপণন নিষিদ্ধ করে সরকার। 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা শুরু হয়েছে। সম্প্রতি নিষেধাজ্ঞার 2 মাস খাদ্য সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি করেছেন জেলেরা। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই বিষয়টিকে সামনে রেখে আজ আমরা মানচিত্রের বিষয় ঠিক করেছি। নতুন করে শুরু হলো মাছ ধরা, কিন্তু নদীতে মিলছে না ইলিশ, এবং এই নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুন্নবী। মোহাম্মদ জহিরুন্নবী, স্বাগত আপনাকে আমাদের আজকের মানচিত্রের আয়োজনে। আপনি ইতিমধ্যে শুনেছেন আজকে আমাদের আলোচনার বিষয়। আসলে ইলিশ উৎপাদনে বাংলাদেশ সবসময় প্রথম। দেশের উৎপাদিত মোট মাছের 12.22% হচ্ছে ইলিশ, কিন্তু গত বছর ইলিশ উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, এবং এবারও সেই 22 দিনের নিষেধাজ্ঞা শেষে দেখা যাচ্ছে না ইলিশের দেখা পাচ্ছি না আমরা। এর পেছনে কারণ কি বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। মূলত আমাদের যে যে 2 মাস অবকাশক্রম 1 মাস থেকে 30 এপ্রিল, এটা আমরা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করেছি। সবসময় চৈত্রী মাস এবং বৈশাখ মাসের এই যে 15 তারিখ, এই সময় মাছের সারা বাংলাদেশে মাছ একটু কম থাকে, সব নদী নালায় কম পাওয়া যায়, এবং আপনি দেখবেন যে এই সময় মাছের দাম প্রচুর হাই থাকে। আপনার যে হাওড় সব জায়গায় মাছ ধরার পরে এই চৈত্রী মাসটা একটু ফাঁকা থাকে, এবং এই যে আমাদের যে বৈশাখী যে সিজনটা, এটা শুরু হবে আরো কিছুদিন পরে। এখন জাস্ট আমরা অক্টোবরে যে মাইনাসের যে অবরোধ ছিল, এই অবরোধের পরে আমাদের যে ঝাটকা মাস, মূলত এই অভয়াশ্রমটা ঝাটকা যেন বৃদ্ধি পেতে পারে, সেই জন্য এই 2 মাস অভয়াশ্রম ছিল আমাদের 6টি অভয়াশ্রমের ভিতরে 5টি অভয়াশ্রমে, এবং একটি শুধু অভয়াশ্রম যেটা কলাপাড়ার আন্দারমার্কেট নদীর যে 40 কিলোমিটার, ওই নদীটা ইতিপূর্বে যে আমাদের নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে অভয়াশ্রম ছিল, ওই একটা অংশে 40 কিলোমিটার অংশে ছিল। আর আমাদের যে অংশে পটুয়াখালীর অংশে ভোলা বেদুরিয়া থেকে আমাদের চরস্তম পর্যন্ত, এখানে পটুয়াখালীর অংশে আমাদের 4টি উপজেলা পেয়েছে, 4 মিটার বাউপাল, 10 মিটার, এবং আমাদের গলাচিপা এবং রাঙামালী অংশে 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার অংশে আমাদের টোটালি মাছ ধরা বন্ধ ছিল। এখানে আমরা যে কিছু আমরা যে অভিযান করেছি দিনের রাতে, সেখানে আমরা যে পরিমাণ মাছের যে পেয়েছি, বিশেষ করে আমাদের গলাচিপায় আমরা মাছ আটক করছি, সেখানে আমাদের জাটকা সাইজ ছিল, এবং জাটকাটা আমরা প্রথমে যে পরিমাণ ছিল সাইজটা, ওটা আস্তে আস্তে লাস্টে যে পরিমাণ আমরা জাটকাটা আটক করছি, ওটা একটু বড় সাইজ ছিল। প্রথমে ছিল 3 ইঞ্চি, 4 ইঞ্চি, পরে 5-7 ইঞ্চি এরকম। যেহেতু আপনারা জানেন যে আমাদের যে ওই সময় এই 2 মাস মাছ ধরাই নিষেধ ছিল, আর এখন আমাদের জুন পর্যন্ত কিন্তু আমাদের জাটকা অভিযান অব্যাহত থাকবে। যে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি নিচে যে মাছটা ধরা হয়েছে, সেটা সারা বাংলাদেশেই জুন পর্যন্ত অব্যাহত থাকবে। আর এই যে 100 কিলোমিটার অংশ সহ আরো বাকি 5টা অংশে যে অভয়াশ্রম ঘোষণা করেছে 2011 সাল থেকে বাংলাদেশ সরকার, সেই 11টি 5টি অভয়াশ্রমে আমরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে দিনে রাতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং থানা পুলিশ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের মৎস্য অধিদপ্তর সহ সবাই কষ্ট করে গেছি যাতে এই অভয়াশ্রম সাকসেসফুল হয়। আর এই সময়টা একটু মাছ সবসময় কম থাকে, এই যে চৈত্র মাসে এবং এই বৈশাখ মাসে। আশা করি আমরা কিছুদিন পরে, যেহেতু বৃষ্টিটা শুরু হয় নাই, বৃষ্টিটা আবহাওয়াটা পরিবর্তন হলেই নদীতে মাছের বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।
অর্থাৎ পানির পরিমাণ বাড়লে আপনি বলতে চাচ্ছেন যে মাছের দেখা পাওয়া যেতে পারে। মোহাম্মদ জহিরুল নবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। আপনাকে স্বাগত আমাদের মানচিত্রের আজকের আয়োজনে। আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের আজকের মানচিত্রের আলোচনার বিষয়বস্তু। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান? জি জি। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমার সামনে টেলিভিশন ছড়া আছে, সেটার থেকে শুনতে পাচ্ছি। আপনার শুনতে পাচ্ছেন? আপনার টেলিভিশনটি দয়া করে বন্ধ করে দিলে সম্ভবত সুবিধা হবে, এবং আপনি সম্ভবত একটু আনমিউট করে কথা বলতে হবে আপনাকে। জি, ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, যে জিজ্ঞাসাটি করতে চাচ্ছি যে এই যে এবছর 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশের দেখা মিলছে না, এর পেছনে কি কারণ বলে মনে করছেন আপনি? ইলিশের যে সিজন, সেটি অ্যাকচুয়ালি সেপ্টেম্বর অক্টোবর। ইলিশ এ সময় প্রজনন করে থাকে, এ সময় প্রচুর ধরা পড়ে থাকে। আমাদের যে ইলিশের মাইগ্রেটরি রুট, যেটি পদ্মা মেঘনা চাঁদপুর অঞ্চল দিয়ে চলাচল করে, এই মেন স্ট্রিমটা, যেখানে চর ডুবোচর, কিছু দূষণ এবং সিল্টেশনের কারণে, নানাবিধ অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিজের কারণে, সেখানে পানি প্রবাহ কম, গভীরতা কম ইত্যাদি কারণে তাদের এই চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে এই অঞ্চলে এই সময় ইলিশ অপেক্ষাকৃত কম পাওয়া যাচ্ছে। এই যে চলমান সংকট, সেটা দূর হয়ে ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, কারিগরি ত্রুটির কারণে আমরা আপনাকে আসলে ঠিকভাবে শুনতেও পাচ্ছি না। আমরা আবারও চেষ্টা করব আপনার কাছে ফিরে আসার। আমরা আবারও আমাদের আরেকজন অতিথি মোহাম্মদ জহিরুল নবী, আপনার কাছেই আসতে চাই। আসলে অনেক জেলেদের সাথেই কথা বলে জানা গেছে যে তারা নাকি গত 50 বছরেও এই রকম দুরবস্থা দেখতে পাননি। আসলে এর পিছনে কারণটা কি? মাছ না থাকায় তো ঘাটের শ্রমিকরাও বসে রয়েছেন, তাদের জীবন জীবিকাও থেমে রয়েছে। এ পর্যায়ে আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। মূলত আমরা কিন্তু এর সাথে এই যে অবস্থান থাকার কারণে এই 2 মাস নদীতে কোনো ধরনের ডাল পড়ছে না। তারপর কিছু কিছু দুষ্কৃতিকারী তারা জাল পেতেছে, বাট 2 মাস অবস্থান 65 মানে 22 দিন যে আমাদের সারা বাংলাদেশে যে আমাদের যে মাইলেজ ধরা বন্ধ, এবং সামনে যে 20 মে থেকে 65 দিন যে সমুদ্র যে আমাদের যে নিষেধাজ্ঞা, মূলত এই 3টি কারণে আমাদের কিন্তু শুধু ইলিশ না, অন্যান্য প্রজাতি কিন্তু বেড়ে গেছে। আপনি আমাদের এই যে আপনাদের রিপোর্টার বা অন্যান্য জায়গার মাধ্যমে আপনি যদি একটু মাঠ পর্যায়ে তথ্য নিয়ে দেখবেন যে আমি গতকালকেই একজন জেলেকে জিজ্ঞেস করেছিলাম, সে কিন্তু বলেছে যে তার বয়স 68 বছর, বাট সে 68 বছর বয়সে এত যে পোয়া মাছ, আমাদের একটা প্রজাতি, সেই পোয়া মাছটা এত পরিমাণে সে পেয়েছে গত বছর। সে এর আগে সে 68 বছর জীবনে দেখেনি, এবং কুমার সাইজ সাধারণত থাকে 4টা 5টা কেজি, কিন্তু সেখানে আমার বাস্তব অভিজ্ঞতা, জেলেদের বাস্তব অভিজ্ঞতা, যে কুমার 1 কেজির উপরে পোয়া মাছটা ধরা পড়েছে। সাথে সাথে পাঙ্গাসের পরিমাণও বেড়ে গেছে। এই যে টোটাল যে বায়োমাস নদী, এই অন্যান্য প্রজাতি বাড়ছে সম্ভবত, এবং ইলিশের যে পরিমাণটা অনেক সময় প্রচুর পড়ে, আবার কোনো সময় পাওয়া যায় না। এর কারণ হিসেবে আমি যেটা দেখি, ওই যে আমার যে একটু আগে ডক্টর স্যার বলে গেছেন, বিয়ে করে স্যার, আমাদের নদী এই দূষণ বাড়ছে। 20 দিন থেকে প্রচুর পরিমাণ আমাদের যে বর্জ্য আসে সেগুলা, এবং আমাদের যে নদী ভরাট, এই নদী ভরাটের কারণে তাদের যে প্রবাহ, যে নদী, আপনি জানেন যে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য সমুদ্র থেকে মিঠা পানিতে আসে। আবার এই যে অভয়াশ্রম দেওয়ার পরে এখন যে জাটকা মাছটা বড় হয়েছে, এই মাছটা সে মাইগ্রেট করে আবার সমুদ্রে যাবে। এই মাইগ্রেটের যে করার সময় যে পথ, এই পথটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। নদী দূষণ এবং নদীর নাব্যতা সংকট ইত্যাদি নানা কারণেই মাছের সংকট দেখা যেতে পারে। আপনি থাকবেন আমাদের সাথে, এবং আমাদের আরেকজন অতিথি ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, আপনিও থাকবেন আমাদের সাথে। আমরা ফিরবো আপনাদের দুজনের কাছেই, তবে একটি বিরতির পরে। স্বাগত আবারও মানচিত্রে। আজ মানচিত্রে আমরা আলোচনা করছি, নতুন করে শুরু হলো মাছ ধরা,
কিন্তু নদীতে মিলছে না ইলিশ, এবং এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন পটুয়াখালী থেকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুন নবী। আপনাকে আবারও স্বাগত আমাদের মানচিত্রের আজকের আয়োজনে। বিরতিতে যাবার আগে আপনি নিজেই বলছিলেন নদীর নাব্যতাহারা, গতিপথে বাধা, অনিয়ন্ত্রিত ও অবৈধভাবে ফিশিং আহরণ সহ নানা কারণে ইলিশ মাছ সহ নানা মাছই পাওয়া যাচ্ছে না, এবং এই যে আমরা এতে করে গবেষণায় কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। এই গবেষণা বাড়াতে বা ইলিশের উৎপাদন বাড়াতে আরো কি পদক্ষেপ নেওয়া যায় বলে মনে করেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু বলেছি যে মাছ কোনো সময় বেশি পড়ে, আবার কোনো সময় কম পড়ে, আবার কোনো কোনো প্রজাতি পাওয়া যায়, যেমন পোয়া, পাঙ্গাস, অন্য প্রজাতি পাওয়া যাচ্ছে। একদমই যে পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু আমি বলছি না। এখন আমাদের যেহেতু আমরা ইলিশ নিয়েই ম্যাক্সিমাম সময় আমাদের অভিযান বা অন্যান্য যে অভয়াশ্রম এগুলা ইলিশকে টার্গেট করে আমাদের এগুলো সম্পূর্ণ দেওয়া হয়। এর সাথে সাথে কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা অন্যান্য মাছ পেয়ে থাকি। আর ইলিশ যেহেতু এককভাবে বাংলাদেশের একটা আমাদের বলা চলে যে জাতীয় মাছ এবং আমাদের পুঁজি, আমরা বিশ্বে ইলিশ উৎপাদনে এক নম্বর অবস্থানে আছি, এবং যে আমাদের যে 5,000 কোটি টাকার অধিক যে রপ্তানি আয়, সেক্ষেত্রে ম্যাক্সিমাম অংশই আমরা ইলিশ থেকে পেয়ে থাকি। যেহেতু আমাদের নদীতে আগে আমি আপনার ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি, আমি কিন্তু এই ফ্যামিলির একজন সদস্য। আমার বাড়ি পাথরঘাটা উপজেলা। আপনি জানেন যে পাথরঘাটাতে প্রচুর পরিমাণ মাছ ল্যান্ডিং হয়, জাস্ট বিএসডিসির অপোজিট। আমরা যখন প্রাইমারিতে পড়েছি তখন কিন্তু পাথরঘাটা বোট ছিল মাত্র হাতে গোনা গুটি 10, তার ভিতর আমার চাচার বোট ছিল টলার। এখন সেখানে ডেনিস বোট ছিল 10টা থেকে 12টা। আর এখন সেখানে বড় যে নৌযান 2000-এর উপরে অধিক নৌযান। কোনো বরফ মিল ছিল না, বরফ আনতে হইতো আপনার খুলনা বাগেরহাট থেকে, আর মাছও ওই খুলনা বাগেরহাটে পাঠানো হতো। কিন্তু এখন সেখানে প্রায় 30টির অধিক বরফ মিল আছে। তো এই যে হিউজ পরিমাণ যে নৌযান এবং এর সাথে যে হিউজ পরিমাণ যে আমাদের যে লোকজন জড়িত, এর সাথে আমাদের ওভার ফিশিংও একটা আমাদের হইতে পারে। এই যে এছাড়া আমরা একটু আগে যে বলেছি যে পলিউশন, নদী ভরা এবং যে অনিয়ন্ত্রিতভাবে যে মাছ ধরা, এগুলো তো আমরা করতেছি। বাট নদীর যে পলিউশন এবং যে গভীরতা বৃদ্ধিকরণ, এটাকে আগে আমাদের গভীরতা বৃদ্ধি করতে হবে, এবং আবহাওয়াগত যে বৈশ্বিক জলবায়ু, এক্ষেত্রেও কিন্তু একটা বড় প্রভাব ফেলে। দেখবেন যে সময় আমরা আশা করি বৃষ্টি, সেই বৃষ্টিটা আসে না, আবার যে সময় বৃষ্টি আশা করি না সেই সময় বৃষ্টি আসে। আপনি দেখেন আজকে বৈশাখ মাসের 6 তারিখ, এখন পর্যন্ত ভালোভাবে বৃষ্টি শুরু হয় নাই, অথচ কালবৈশাখী হওয়ার কথা। তো এই সমস্ত একটা সামষ্টিক যে যে কারণ, এ কারণে হয়তো আমরা ইলিশটা সহ অন্যান্য সকল প্রজাতির উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে, এটা আমার ধারণা। বাট আমরা কিন্তু আগে যে জেলের সংখ্যা ছিল কম, নৌযান সংখ্যা ছিল কম, মাছের উৎপাদনও ছিল কম, বাট নদীতে মাছ ছিল, এখনো মাছ আহরণ হয়। জেলের সংখ্যা বেশি, নৌযান সংখ্যা বেশি, বরফ মিল সংখ্যা বেশি। আপনি দেখবেন রপ্তানি আয়ও কিন্তু আমরা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের মানুষের সেই সংখ্যা বৃদ্ধির যে সংখ্যা, সেই অনুসারে আমরা মাছের উৎপাদনও কিন্তু বৃদ্ধি করতেছি বিভিন্ন ভাবে। কিন্তু আরো বৃদ্ধি করতে হলে এই যে টোটাল যে রেগুলেটরি বডি আরো সুন্দরভাবে কাজ করতে হবে। টোটাল নৌযানের সংখ্যা আমরা রেজিস্ট্রেশন আনতেছি। আমরা ইতিপূর্বে বাংলাদেশে প্রায় 30,000 নৌযান আমরা আমাদের যে তথ্য, একটা সাস্টেনেবল মেরিন কোস্টাল ফিশারি প্রকল্প থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি, ওদেরকে আমরা জিএসএম দিয়েছি, এআই দিচ্ছি এবং বিএসএম দেবো ইনশাল্লাহ। ভবিষ্যতে কতগুলা বোট যাবে এবং কখন নদীতে নামবে সব আমাদের যে মেরিন আইন 2020 এই অনুসারে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে নদীতে নামতে হবে। যদিও আইনটা এখনো পুরোপুরি কার্যকর না, একটু ইন্টারাপ্ট করে আপনাকে, যে এই যে উৎপাদন বাড়াতে বিশেষ করে গবেষণার উপর জোর দিয়েই সরকার কিন্তু গত বছরই BFIR গবেষণা তরী বা জাহাজ নামিয়েছে ইলিশ উৎপাদন বাড়ানোর কাজে। তারপরও আমরা প্রত্যাশিত ফলাফল পাচ্ছি না, কেন? জি, ওইটা বিএফআরআই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন কিন্তু আমাদের মৎস্য সেক্টরে সহ সকল সেক্টরেই। আমাদের আপনি জানবেন যে সমুদ্র গবেষণার জন্য কিন্তু আরবি মিশনদানি এরকম একটা জাহাজ নিয়েছে, ওইটা এখন গবেষণা প্রাথমিক পর্যায়ে আছে। তারা তথ্য সংগ্রহ করবো, তথ্য সংগ্রহের পরে ডাটা অ্যানালাইসিস করবো। আপনি যেহেতু জাহাজটা গতবার দিয়েছে মাত্র মাননীয় প্রধানমন্ত্রী, ওই জাহাজ থেকে ডাটা অ্যানালাইসিস করবে, মানে ডাটা সংগ্রহ করবে প্রথমে, তারপরে অ্যানালাইসিস করবে, তারপরে একটা সিদ্ধান্তে আসা যাবে যে আসলে মূল কারণটা কোথায়। যে আপনি কিন্তু সমুদ্রে মাছ অনেক সময় বেশি পাওয়া যায়, আবার নদীতে পাওয়া যায় না।
এটা তারা যেহেতু মাত্র শুরু হয়েছে, ইনশাল্লাহ আগামীতে আশা করি আমরা আরো ব্যাপকভাবে শুরু করতে পারবো। আমরা ইলিশ সম্পদকে ধরে রাখবো ইনশাল্লাহ, যেহেতু ইলিশ আমাদের প্রাণ, আমাদের জাতি সত্তার সাথে নিহিত। ইলিশের স্বাদ আমরা বাঙালিকে দিয়ে থাকবো ইনশাল্লাহ। জি, অর্থাৎ মোহাম্মদ জহিরুন নবী, আপনি বলছেন যে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে এর কাজ আরো বাড়বে। আপনি সবগুলো পয়েন্টই উল্লেখ করলেন, তারপর আমি আবারও একটু আনতে চাই যে এই অবস্থায় জেলেদের জীবন ও জীবিকা চালানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? জি জি ইনশাল্লাহ। জেলেদেরকে আমরা তো 22 দিনে 25 কেজি হারে চাল দিয়েছি, আগে দিতাম 20 কেজি, এখন 22 দিনে 25 কেজি হারে চাল দিচ্ছি। যদিও এখন যে আমাদের নতুন নিবন্ধনের হাতে আরো কিছু দিলে বাড়ছে, আমরা এই বর্ধিত চাহিদা আমরা পাঠিয়েছি ইতিমধ্যে ইনশাল্লাহ মন্ত্রণালয়ে। আমরা আশা করি সামনে যে অবরোধগুলো আছে সেগুলোতে আমরা পেয়ে থাকবো। এবং এটা আপনি জানেন যে ঝাটকা ধরা 8 মাস গেছে, সেই সময় আমরা 4 মাসে চাল দিয়ে থাকি 40 কেজি হারে। যদিও প্রায় ঝাটকা যেহেতু আপনি জানেন যে সবাই ধরেন, আবার অবাশ্রম সব জায়গায় নেই, সেজন্য আমরা প্রায় 60% জেলেদেরকে চাল দিয়ে থাকি ঝাটকার সময় 40 কেজি হারে প্রতি মাসে। সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তারপরে আমরা এই সামনে আবার 65 দিন, এই 65 দিনেও কিন্তু আমরা 86 কেজি হারে চাল দিব। তো আমরা চাচ্ছি যে এবং এই যারা আমাদের একটা জানেন যে আমাদের মৎস্য অধিদপ্তরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প একটা প্রকল্প চলমান। এই প্রকল্পের মাধ্যমে আমরা জেলেদেরকে এই যে বিকল্প কর্মসংস্থানের হিসেবে আমরা গরু দিয়ে থাকি। বিশেষ করে আমাদের উপজেলা আমি গতবার 67টি বকনা বাছুর দিয়েছি এবং এবছর আরো 100টি দিব ইনশাআল্লাহ। এরকম জি, মোহাম্মদ জহিরুন নবী, ইলিশের উৎপাদন বাড়াতে আসলে আপনারা আপনাদের তরফ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মানচিত্রে আজকে সময় দেওয়ার জন্য।